আসসালামু আলাইকুম। আমরা এই পর্বে ১১ অধ্যায় টাইপ 3 যে টাইপ 3 এর মধ্যে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আছে সেই এমসিকিউ গুলো আমরা কন্টিনিউ করব। তো তাহলে চলো আমরা আগে প্রশ্নগুলো দেখি এবং সেই অ্যান্সার গুলো জানার চেষ্টা করি। তো আমাদের টাইপ 3 এর টাইটেল হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিন অর্থাৎ অ্যালকিন রিলেটেড যে এমসিকিউ প্রশ্নগুলো আছে আমরা এই পর্বে সেই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। দেখো ফার্স্ট কোশ্চেন, অ্যালকিনের সাধারণ সংকেত কোনটি? অ্যালকিনের সাধারণ সংকেত কোনটি? তো আমরা এখন অ্যালকিনের সাধারণ সংকেত দেখার চেষ্টা করব। তাহলে ফার্স্টে কি হতে পারে? CnH2n। ক নাম্বারটা আমাদের প্রশ্ন হবে, অ্যান্সার হবে, সঠিক অ্যান্সারটা কত হবে? ক নাম্বার CnH2n। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন, অকটিনের সাধারণ সংকেত কোনটি? এখন অকটিন কি বলতো? অকটিন কিন্তু একটা অ্যালকিন। অ্যালকিনের কততম সদস্য? সপ্তম সদস্য, 7 সদস্য হচ্ছে অকটিন। তাহলে অকটিন যেহেতু একটা অ্যালকিন, তাহলে এটারও সাধারণ সংকেত কি হবে? CnH2n। CnH2n। আচ্ছা, গেল এটা। যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। দেখো কি বলতেছে। নেক্সট কোশ্চেনে বলতেছে যে কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন? দেখো প্রশ্নের মধ্যে অসম্পৃক্ত বলেছে। অসম্পৃক্ত মানে কি? যাদের যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ট্রিপল বন্ধন থাকে তাদেরকে আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলি। এখন আমাকে খুঁজতে হবে যেখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে কোনটা। এই যে দেখো এই C3H, হ্যাঁ C3H6, কেননা এটা কিন্তু এই শর্ত মানছে CnH2n, এই শর্ত মেনে C3H6 প্রোপিনের সংকেত তৈরি হয়েছে। তো তাহলে এটাকে আমরা কি বলতে পারবো? অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে পারবো। নেক্সট প্রশ্ন, অ্যালকিন শ্রেণীর দ্বিতীয় সদস্য কোনটি? অ্যালকিন শ্রেণীর দ্বিতীয় সদস্য কোনটি? এটারও অ্যান্সার হবে C3H6। তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, স্যার এখানে প্রশ্নে তো দ্বিতীয় বলেছে, দ্বিতীয় বলা মানে এন এর ভ্যালু কত হবে? এন এর ভ্যালু 2 হবে। কিন্তু এইখানেই কিন্তু একটা টুইস্ট রয়েছে। আমরা অ্যালকিনের জন্য N1 পসিবল না, N1টা সম্ভব না। তাহলে অ্যালকিনের প্রথম সদস্যই কত হবে? 2। দ্বিতীয় সদস্য কত হবে? 3। তাহলে এইভাবে আর কি, দ্বিতীয় সদস্য যেহেতু বলছে তাহলে আমার এন এর মান 2 থেকে 3 থেকে স্টার্ট করতে হবে, 2 থেকে নয়। কারণ আমরা জানি যে প্রথম সদস্য তো হচ্ছে না, তাহলে ফার্স্ট সদস্যই হবে N2, সেকেন্ড সদস্য হবে N3, পরবর্তী সদস্য হবে N4। ওকে, গেল এইটুকু। যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো, আচ্ছা দেখো এবারে কি বলতেছে যে ইথাইনের ত্রিবন্ধনে কয়টি ইলেকট্রন রয়েছে? ইথাইনের ত্রিবন্ধনে কয়টি ইলেকট্রন রয়েছে? আমরা জানি প্রত্যেকটা বন্ধন, খেয়াল করো, প্রত্যেকটা বন্ধন মানে ইলেকট্রন কয়টা? দুইটা। প্রত্যেকটা বন্ধন মানে কয়টি ইলেকট্রন? দুইটি ইলেকট্রন। সো যেহেতু ত্রিবন্ধন বলেছে, ত্রিবন্ধন, সো 3 × 2 যদি করি তাহলে কত আসবে রেজাল্ট? 6। তাহলে ইথাইনের ত্রিবন্ধনে মোট ইলেকট্রন রয়েছে কয়টি? মোট ইলেকট্রন রয়েছে 6টি। গেল এইটুকু। নেক্সট প্রশ্ন, কোনটি অধিক সক্রিয়? মানে এখানে যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলোর মধ্যে কোনটি অধিক সক্রিয়? তো খেয়াল করো, এখানে সঠিক অ্যান্সারটা হবে খ নাম্বার। খ নাম্বারের সংকেতটা কি বলতো? C3H6। এখন C3H6 কে আমি কেন অধিক সক্রিয় বললাম? মূল কারণ দেখো, বাকি অপশনগুলোর দিকে তাকাও, এটা একটা অ্যালকেন, এটাও একটা অ্যালকেন, এটাও একটা অ্যালকেন। তাহলে অ্যালকেন থেকে অ্যালকিনটা বেশি সক্রিয় হয়, কেননা অ্যালকিনের মধ্যে থাকে ডাবল বন্ধন এবং ডাবল বন্ধন থাকাতে তারা বেশি পরিমাণ বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, তারা সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, বিভিন্ন বস্তুকে সংযোজিত করতে পারে। তো এই জন্য আমাদের 52 নাম্বারের সঠিক অ্যান্সারটি হবে খ নাম্বার। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন। দেখো কি বলতেছে। এখানে বলতেছে যে C3H6 প্রোপিন। তাহলে প্রোপিন যৌগ সম্পর্কে কি কি তথ্য দিচ্ছে দেখো, খেয়াল করো। যে বলতেছে যে সম্পৃক্ত হাইড্রোকার্বন, এটা মিথ্যা, কারণ এটার মধ্যে তো ডাবল বন্ধন রয়েছে, তাই না? C3H6 এর মধ্যে কি রয়েছে? ডাবল বন্ধন রয়েছে। ডাবল বন্ধন মানে কি সম্পৃক্ত হবে? অবশ্যই না, হবে অসম্পৃক্ত। পলিমারকরণ বিক্রিয়া, এটা সত্য, প্রোপিন থেকে কি পাই আমরা? পলিপ্রোপিন তৈরি করতে পারি। আর 3 নম্বরে বলতেছে যে শক্তিশালী ও দুর্বল বন্ধন দ্বারা গঠিত, এটাও সত্য। দেখো যদি আমরা প্রোপিনের সংকেত লিখি তাহলে এরকম হয় CH3 বন্ধন ডাবল বন্ধন CH2। তাহলে এই যে ডাবল বন্ধন, এই ডাবল বন্ধনের মধ্যে একটা হচ্ছে সিগমা বন্ধন আর একটা হবে পাই বন্ধন। পাই বন্ধনটা দুর্বল বন্ধন আর সিগমা বন্ধনটা শক্তিশালী বন্ধন। সো যেহেতু 2 এবং 3 সঠিক, তার মানে আমার এখানে সঠিক অ্যান্সারটা কত হবে? আমার এখানে সঠিক অ্যান্সারটি হবে গ নাম্বার। সঠিক অ্যান্সারটি হবে গ নাম্বার। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন। দেখো কি বলতেছে যে এখানে আমাকে একটা উদ্দীপক দিচ্ছে, বলতেছে C12H26, এখান থেকে দেখো C9, তাহলে 9টা কার্বন চলে গেছে, তাহলে বাকি কার্বন আছে কয়টা? এখানে 3টা। আর হাইড্রোজেন 26টার মধ্যে 20টা গেছে, তাহলে হাইড্রোজেন বাকি আছে কয়টা? 6টা। তাহলে আমাদের এই যৌগ C3H6 প্রোপিনের সংকেত। এবারে দেখো, উপর্যুক্ত এই যৌগ থেকে 1 মোল অ্যালকেন উৎপাদনে কত মোল হাইড্রোজেন সংযোজন করতে হবে? তাহলে এখান থেকে আমরা দেখো এই যে C3H6 এর সাথে যদি আমরা 1 মোল হাইড্রোজেন যুক্ত করে দেই তাহলে কিন্তু সেটা হয়ে যাবে কি? C3H8, অর্থাৎ প্রোপিন থেকে হয়ে যাবে কে? প্রোপেন। প্রোপিন থেকে কি তৈরি হয়ে যাবে? প্রোপেন। তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সারটি কত হবে? আমাদের এখানে সঠিক অ্যান্সারটি হবে ক নাম্বার। 1 মোল হাইড্রোজেন আমরা এখানে যুক্ত করে দেবো, যেহেতু 1 মোল অ্যালকেন বলেছে, মানে 1 মোল মিন্স 1 অণু, 1 অণু অ্যালকেন। তাহলে এখানে কয়টা হবে? এখানে অবশ্যই আমার হাইড্রোজেন নিতে হবে দুইটা। দুইটা হাইড্রোজেন মানে কতটি? 1 মোল হাইড্রোজেন অণু।
আচ্ছা, নেক্সট কোশ্চেন, এই যৌগের সাথে KMnO4 জলীয় দ্রবণের বিক্রিয়া অর্থাৎ পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, এই যে আমার যে প্রোপিনটা ছিল এই প্রোপিনের সাথে যদি পটাশিয়াম পার ম্যাঙ্গানেট যদি বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন হবে? আচ্ছা, উৎপন্ন দ্রবণ বর্ণহীন হয়। ইয়েস, উৎপন্ন দ্রবণটা কি হবে? বর্ণহীন হবে। এই যে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটে একটা কালার থাকে গোলাপি বর্ণ, এই গোলাপি বর্ণটা দূর হয়ে যাবে বিক্রিয়া হওয়ার ফলে। গোলাপি বর্ণ কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। অ্যালকোহল উৎপন্ন হবে, এটাও সত্য। খেয়াল করো এখানে আসলে বিক্রিয়াটা যদি একটু করে দেখাই তাহলে হয়তো তোমাদের জন্য একটু সুবিধা হবে। প্রোপিন, খেয়াল করে যাই, তাহলে প্রোপিনের সংকেত কি? CH3 CH ডাবল বন্ধন CH2 প্লাস পানি প্লাস জায়মান অক্সিজেন, তাই না? তাহলে পানি আর জায়মান অক্সিজেন এরা মিলে কি উৎপন্ন করবে? দুইটা হাইড্রোক্সিল মূলক উৎপন্ন করবে। এবং এই দুইটা হাইড্রোক্সিল মূলক কিন্তু এখন এই যে আমাদের ডাবল বন্ধন যেখানে রয়েছে এই ডাবল বন্ধনটা কি হবে? আস্তে আস্তে ভেঙে যাবে। তাহলে এখান থেকে আমরা প্রোডাক্ট উৎপাদ কি পাবো? উৎপাদ পাবো আমরা CH3 CHOH CH2OH। ঠিক আছে, সো এখান থেকে পাচ্ছি আমরা এই প্রোডাক্ট। তাহলে এই যে দেখো OH মূলক পাচ্ছি, তাহলে ডাবল বন্ধন কি হয়ে যাচ্ছে? ডাবল বন্ধন ভেঙে যাচ্ছে। ডাবল বন্ধন ভেঙে গিয়ে এখানে কি তৈরি হচ্ছে? এখানে OH মূলক তৈরি হচ্ছে। তো তাইলে আমরা এখান থেকে কি তৈরি করতে পারবো? আমরা এখান থেকে অ্যালকোহল তৈরি করতে পারবো। আমরা এখান থেকে অ্যালকোহল তৈরি করতে পারবো। সো তাইলে আমাদের অপশনে প্রথমটাও সঠিক, দ্বিতীয়টা সঠিক। 3 নাম্বার, অ্যালডিহাইড উৎপন্ন হয়, এটা কিন্তু মিথ্যা। দেখো আমরা কিন্তু কোনো অ্যালডিহাইড উৎপন্ন করতে পারি নাই, আমরা কোনো অ্যালডিহাইড উৎপন্ন করতে পারি নাই। সো 1 এবং 2 সঠিক। ক নাম্বার 1 এবং 2 সঠিক, তাহলে কত হবে বলো তো এটার অ্যান্সার? এটার অ্যান্সার হবে ক নাম্বার। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে প্রোপিনের সাথে HBr এর বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়? প্রোপিনের সাথে HBr এর বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয় হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে? ওকে, এবারে ফার্স্টে আসলে আমরা একটা প্রোপিনের সংকেত লিখি। তাহলে CH3 CH ডাবল বন্ধন CH2 প্লাস HBr হাইড্রোজেন ব্রোমাইড। তাহলে প্রথম কাহিনী কি বলতো? ডাবল বন্ধনটা আর থাকবে না। ডাবল বন্ধনটি কি হবে বলতো? ডাবল বন্ধনটি ভেঙে যাবে। তাহলে দেখো এখানে কি হবে মূলত, এখানে এই যে ডাবল বন্ধন রয়েছে এই ডাবল বন্ধনটা আমাদের ভেঙে যাবে। এই ডাবল বন্ধনটা কি হবে? আমাদের ভেঙে যাবে। ফলে একটা হাইড্রোজেন যাবে এই ডাবল বন্ধনের আগের কার্বনে আর ব্রোমিনটা আসবে ডাবল বন্ধনের সেকেন্ড কার্বনে। তাহলে কি তৈরি হচ্ছে দেখো, CH3 CH3, এখানে CH আছে, তাহলে CH এর সাথে একটা হাইড্রোজেন লাগাই দাও, কি হবে বলো তো? CH2। এখানে কে আছে? CH2। আর এই ব্রোমিন যাচ্ছে এই লাস্ট কার্বনের সাথে, পাচ্ছি আমরা Br। তাহলে CH3 CH2 CH2 Br। দেখো তো কোন অপশনের সাথে মিলতেছে? খ নাম্বার। তাহলে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি কত হবে? খ নাম্বার। এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি কত হবে? খ নাম্বার। আচ্ছা, তো যাচ্ছি আমরা এর পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্নে কি বলেছে, যে নিচের কোন যৌগটি ব্রোমিন দ্রবণকে লাল বর্ণহীন করে ফেলতে পারে? অর্থাৎ ব্রোমিনের যে লাল কালার সেই লাল কালারকে নষ্ট করে ফেলতে পারে। অ্যান্সারটি কত হবে? খ নাম্বার। কেন বলতো? এটাকে একটা অ্যালকিন, আর আমরা জানি অ্যালকিন সমূহ কি অসম্পৃক্ততার পরীক্ষা দেয়। অসম্পৃক্ততার পরীক্ষা দেয় বিধায় সে কি করতে পারবে? ব্রোমিনের যে লাল বর্ণ সেই লাল বর্ণকে নষ্ট করে ফেলতে পারবে। আচ্ছা, গেল এটা। নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমরা। অসম্পৃক্ততার পরীক্ষায় কোনটি ব্যবহৃত হয়? ব্রোমিন ব্যবহার হয়। কেন আমরা ব্রোমিন ব্যবহার করি? ব্রোমিনের যে লাল বর্ণ, এখানে বর্ণ দেখে আমরা শনাক্ত করতে পারি, বর্ণ নষ্ট হয়ে যাওয়া দেখেও আমরা শনাক্ত করতে পারি, মানে বর্ণটা থাকবে না, বর্ণটা চলে যাবে, এটা দেখেও আমরা শনাক্ত করতে পারি যে হ্যাঁ ব্রোমিন উপস্থিত ছিল এবং উপস্থিত ছিল না। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্নে কি বলেছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে বলতেছে যে প্রোপিন যৌগ, হ্যাঁ প্রোপিন যৌগ নিয়ে প্রশ্ন। তো এর স্থূল সংকেত CH2, প্রোপিনের মূল সংকেত কি? মূল সংকেত C3H6। তো 3 দ্বারা ডিভাইড করো, 3 দ্বারা ডিভাইড করো, তাহলে প্রথমটা সত্য। দ্বিতীয়টা বলতো C3H8 অপেক্ষা কম সক্রিয়, এটা মিথ্যা। এটা একটা অ্যালকেন, C3H8 একটা অ্যালকেন। অ্যালকেন অপেক্ষা অ্যালকিন বেশি সক্রিয়। অ্যালকেন অপেক্ষা অ্যালকিন কি হবে? বেশি সক্রিয় হবে। বলতে এখানে কম সক্রিয়, সেটা হবে না। আর 3 নাম্বার, এর কার্বনের শতকরা সংযুতি 85.71%। তো এখন এখানে দুইটা কাজ করা যেতে পারে। নাম্বার 1, এটা যে মিথ্যা এটা 100% মানে জাস্ট সত্য যে এটা যে মিথ্যা, 2 নম্বর অপশনটা কোনোদিনও সঠিক হওয়ার কোনো চান্স নাই। এই ক্ষেত্রে তোমরা 3 নম্বর অপশনটাকে সঠিক ধরেই না, কারণ এখানে কোনো সিঙ্গেল কোনো অপশন নাই। ঠিক আছে কথাটা? তাহলে আমরা সেই ক্ষেত্রে অ্যান্সার করতে পারি কত? 1 এবং 3। 1 এবং 3 আমাদের সঠিক অ্যান্সার। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাচ্ছি। দেখো নেক্সট প্রশ্নে কি বলতেছে। নেক্সট প্রশ্নে বলতেছে প্রোপিন পটাশিয়াম পার ম্যাঙ্গানেটকে বর্ণহীন করে। প্রোপিন, ইয়েস, প্রোপিন কি করতে পারে? পটাশিয়াম পার ম্যাঙ্গানেটকে বর্ণহীন করতে পারে। নাম্বার 1। নাম্বার 2, ব্রোমিন দ্রবণ পরীক্ষা দেয়, এটাও সত্য। আর নাম্বার 3, PVC এর মনোমার, ওকে এটা মিথ্যা। প্রোপিন থেকে আমরা কি পাই? প্রোপিন থেকে আমরা পাই পলিপ্রোপিন, PVC তো আমরা পাই না।
প্রোপিন থেকে আমরা পাবো পলিপ্রোপিন। পিভিসি আমরা কখনোই সেখান থেকে পাবো না। 1 এবং 2 সঠিক, 1 এবং 2 সঠিক। দ্যাট মিনস আমাদের এখানকার ক নাম্বার যে অপশন, সেই ক নাম্বার অপশনের সাথে মিলে যাচ্ছে, ক নাম্বার অপশনের সাথে মিলে যাচ্ছে। নেক্সট প্রশ্ন দেখো, এটাও প্রোপিন কেন্দ্রিক, যে প্রোপিন এর স্থূল সংকেত CH2। ইয়েস, এটা সত্য, এটা আমরা একটু আগে দেখেছি যে প্রোপিনের স্থূল সংকেত CH2। C3H8 অপেক্ষা কম সক্রিয়, এটা মিথ্যা। দেখো একটু আগে কিন্তু আমরা এই কোশ্চেনটা সলভ করেছিলাম, শুধুমাত্র এটা 3 নাম্বার অপশনটা চেঞ্জ, আগের দুইটা অপশন ঠিক আগের মতোই আছে, যে স্থূল সংকেত CH2 C3H8 অপেক্ষা কম সক্রিয়। বাট 3 নাম্বার বলতেছে দেখো ব্রোমিন পানির সাথে ডাইব্রোমোপ্রোপেন উৎপন্ন করে। এখন আসলে এটা যদি দেখতে চাই তাহলে আমরা এখানে দেখে ফেলি, তাহলে CH3 সিঙ্গেল বন্ধন, CH ডাবল বন্ধন, CH2। যদি আমরা এটার সাথে ব্রোমিন নেই, তখন কি উৎপন্ন হবে দেখো, তখন উৎপন্ন হবে ডাইব্রোমো, অর্থাৎ এই যে ডাবল বন্ধন আছে সেই ডাবল বন্ধন থাকবে না, ডাবল বন্ধন ভেঙে যাবে, অর্থাৎ এরকম হবে, এখানে একটা ব্রোমিন দিয়ে দাও, এখানে একটা ব্রোমিন দিয়ে দাও। তাহলে আমরা বলতে পারি এখানে যে ডাবল বন্ধন ছিল, এই ডাবল বন্ধনটা ভেঙে ফেলানোর ফলে বা ডাবল বন্ধনটা ভেঙে দেওয়ার ফলে আমার এখানে নতুন করে একটা ব্রোমিন যুক্ত হচ্ছে, এখানে নতুন করে একটা ব্রোমিন যুক্ত হচ্ছে। সো এই কথাটা এখানে বলেছে যে ব্রোমিন পানির সাথে ডাইব্রোমোপ্রোপেন উৎপন্ন করবে। 1 এবং 3 সঠিক, 1 এবং 3 সঠিক, মানে আমাদের সঠিক অ্যান্সার কত হবে? আমাদের সঠিক অ্যান্সারটি হবে খ নাম্বার, সঠিক অ্যান্সারটি হবে খ নাম্বার। আচ্ছা, যাচ্ছি আমরা এর পরবর্তী প্রশ্নে। দেখো এখানে কি বলতেছে, এখানে আমরা ফার্স্টে উদ্দীপকটা একটু বোঝার চেষ্টা করি যে কে কে আসতেছে। এটা একটা অ্যালকোহল, অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিড যদি গাঢ় মিশাই, জেড হবে একটা অ্যালকিন, জেড কি হবে? একটা অ্যালকিন হবে। তাহলে এই অ্যালকিনের সংকেতটা কি হতে পারে খেয়াল করো, এই অ্যালকিনের সংকেতটা হবে C3H6, C3H6। হিসাবটা এভাবে করবা তোমরা যে C3H6, তার মানে কি হাইড্রোজেন 7টা ছিল, আমি 6টা নিচ্ছি, তাহলে বাকি যেই হাইড্রোজেন, সেই হাইড্রোজেন এবং OH মূলক মিলে কি তৈরি করতে পারবে? পানি তৈরি করতে পারবে। কি তৈরি করতে পারবে? পানি তৈরি করতে পারবে। তাহলে এখানে সালফিউরিক অ্যাসিড মূলত জাস্ট এটাকে মানে অ্যালকোহলটাকে অ্যালকিনে রূপান্তর করতে সাহায্য করবে। তাহলে আমাদের এইটুকু ক্লিয়ার। আবার জেড এর সাথে হাইড্রোজেন যদি মিশাই, তাহলে কিউ যৌগটা কি হবে বলো তো? কিউ যৌগ হবে C3H8। কিউ যৌগ কি হবে? C3H8। তাহলে আমাদের জেড যৌগ এবং কিউ যৌগ দুটোই আমরা ক্লিয়ার। এবারে কি বলছে দেখো, উদ্দীপকের কিউ যৌগের সংকেত কোনটি? উদ্দীপকের কিউ যৌগের সংকেত কোনটি? এই যে তোমাদের সামনেই জল করতেছে C3H8। তাহলে ক নাম্বার 62, 62 এর সঠিক অ্যান্সারটি কত হবে? ক নাম্বার 62 এর সঠিক অ্যান্সারটি হবে ক নাম্বার। আচ্ছা, যাচ্ছি আমরা এর পরবর্তী অপশনে। দেখো পরবর্তী অপশনে কি বলতেছে, পরবর্তী অপশনে বলতেছে আমাদেরকে যে উদ্দীপকের জেড যৌগটি, তার মানে অ্যালকিনের কথা বলতেছে, এখানে অ্যালকিনের কথা বলতেছে যে উদ্দীপকের জেড যৌগটি। আচ্ছা, আমি জেড যৌগটা লিখে দিই, C3H6 জেড যৌগটি কিউ যৌগ অপেক্ষা অধিক সক্রিয়। আচ্ছা, কিউ যৌগটা কে ছিল? কিউ যৌগটি ছিল C3H8 আর জেড যৌগ ছিল C3H6। তাহলে এখানে বলতেছে যে কিউ যৌগ অপেক্ষা অধিক সক্রিয়, সত্য। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণকে বিবর্ণ করে, এটাও সত্য। প্লাস্টিক রশ্মি প্লাস্টিক বোতল উৎপাদনে ব্যবহৃত হয়, এটাও সত্য। সো এখানে তিনটাই সঠিক। দেখো এটা কিন্তু আমাদের জেড যৌগ, এই যে এইটা আমাদের জেড যৌগ, ঠিক আছে। তাহলে এটা কি? প্রোপিন থেকে কি পাওয়া যায়? পলিপ্রোপিন থেকে কিন্তু যে প্লাস্টিক বোতল, প্লাস্টিক দড়ি এইসব বানানো যায়। আর আরেকটা কথা হলো যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ দূর করে অসম্পৃক্ততার পরীক্ষা যখন সে দেখাবে, তখন সে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ দূর করবে। তো তিনটাই যেহেতু সঠিক, আমরা এখান থেকে পিক করব কত? আমরা এখান থেকে পিক করব ঘ নাম্বার প্রশ্নটি, ঘ নাম্বার অপশনটি আমরা এখান থেকে নিতে পারবো। আচ্ছা, যাচ্ছি এর পরবর্তী অংশ। দেখো অসম্পৃক্ত হাইড্রোকার্বন, মানে এখানে যেই অপশনগুলো রয়েছে এদের মধ্যে কারা কারা তোমার অসম্পৃক্ত হাইড্রোকার্বন হতে পারবে? নাম্বার 1 C3H6 প্রোপিন, ইয়েস অসম্পৃক্ত হাইড্রোকার্বন। C4H10 এটা বিউটেন, অ্যালকেন, এটা হবে না, অ্যালকেন সিঙ্গেল বন্ধন সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর C5H8 পেন্টাইন 5 কার্বন বিশিষ্ট অ্যালকাইন, যেহেতু এটাতে রয়েছে ডাবল বন্ধন আর এটাতে রয়েছে ট্রিপল বন্ধন, তার মানে 1 এবং 3 মানে কত হবে? খ নাম্বার 1 এবং 3 আমার সঠিক অ্যান্সার কত হবে? খ নাম্বার। ওকে, তো আমরা চলো নেক্সট প্রশ্নগুলো সমাধান করি। তো দেখো পরবর্তী প্রশ্ন, যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ একটি যৌগ, এর সাথে ব্রোমিন যুক্ত করে আমাদের নতুন একটা প্রোডাক্ট এখানে উৎপাদ দেখানো হচ্ছে। এখন ফার্স্টে আমাকে ব্যাক ক্যালকুলেশন করে আমাদেরকে এটা বের করতে হবে, এ আসলে কি হতে পারে। সো ব্রোমিনগুলো বাদ দিয়ে যদি আমরা কার্বন হাইড্রোজেন কাউন্ট করি, দেখো কার্বন আছে কয়টা? 1 2 3, তো 3টা কার্বন, তার মানে কি হবে? C3। হাইড্রোজেন আছে কয়টা? হাইড্রোজেন রয়েছে 3, 3 এর 1 4,
4 আর 2 6, সো C3H6 কে বলো তো প্রোপিন। এই যৌগটা আমরা এইভাবে ব্যাক ক্যালকুলেশন করে আমরা কিন্তু হিসাব নিকাশ করতে পারবো যে A কে হতে পারে অথবা B কে হতে পারে, এইভাবে আমরা হিসাব করতে পারবো। তো এবারে দেখো A এর সাথে পানির বিক্রিয়ায় কি পাওয়া যায় বলো তো? A এর সাথে যদি আমরা পানির বিক্রিয়া করি তাহলে কি পাওয়া যাবে? অ্যালকোহল পাওয়া যাবে। সো আমি এখান থেকে তোমাদেরকে করে দেখাই। যদি আমরা এরকম দেখাই তাহলে CH3 CH ডাবল বন্ধন CH2 প্লাস H2O পানি। এবারে একটা সহজ কাজ আমরা করব। কি কাজ বলো তো? এই যে পানিকে দুই ভাগে ভাগ করো, পানিকে দুই ভাগে ভাগ করো, একটা হবে হাইড্রোজেন আর একটা কি হবে? হাইড্রোক্সিল। হাইড্রোজেনটাকে দাও এই যে ডাবল বন্ধনের আগের কার্বনে, আর হাইড্রোক্সিল মূলকটা দাও ডাবল বন্ধনের শেষ কার্বনে। তাহলে কি পাওয়া যায় খেয়াল করো তো। তাহলে আমরা পাচ্ছি কি দেখো, CH3 কোনো রূপ চেঞ্জ নেই, CH3 যেভাবে ছিল ঠিক সেম ভাবেই থাকবে। এবারে CH এর সাথে একটা হাইড্রোজেন আছে, তাহলে কি উৎপন্ন হবে? CH2। আবার এরপরে আসে আবার অ্যানাদার CH2, এর সাথে কি উৎপন্ন হবে? CH2, এবং লাস্টে CH2 এর সাথে বসতেছে OH মূলক। CH2 এর সাথে কে বসতেছে? OH মূলক। সো এই যে আমরা CH3 CH2 CH2 OH, এটা কি বলতো? এটা একটা অ্যালকোহল, এটা একটা কি? অ্যালকোহল। সো আমাদের সঠিক অ্যান্সারটি কত হবে? আমাদের সঠিক অ্যান্সারটি হবে ঘ নাম্বার। সঠিক অ্যান্সারটি হবে ঘ নাম্বার। এই যে আমরা এখান থেকে অ্যালকোহল নিতে পারবো। আচ্ছা নেক্সট দেখো, এই যৌগটি, তার মানে প্রোপিনকে নিয়ে, আমরা এখনো প্রোপিনকে নিয়ে কথা বলতেছি। প্রোপিন কি হবে? কি বলতে চাচ্ছে? সংযোজন বিক্রিয়া দেয়, যেহেতু ডাবল বন্ধন রয়েছে সে সংযোজন বিক্রিয়া দেবে। পলিমার উৎপন্ন করে, প্রোপিন থেকে পলিপ্রোপিন উৎপন্ন করা যায়। ইয়েস। পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দ্বারা জারণ বিক্রিয়া দেয়, এটাও সত্য। এভাবেও কিন্তু আমরা প্রোপিনের জারণ বিক্রিয়া ঘটাতে পারি। CH3 CH ডাবল বন্ধন CH2 প্লাস পানি প্লাস জায়মান অক্সিজেন, এবং আমরা জানি যদি কোনো বিক্রিয়া জায়মান অক্সিজেন থাকে সেই বিক্রিয়াকে কি বিক্রিয়া বলা হয়? জারণ বিক্রিয়া বলা হয়। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যখন বিক্রিয়া করবে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপস্থিতিতে, তখন কিন্তু আমরা এখানে ঠিক সেম এইরকম বিক্রিয়াগুলো আমরা এখানে দেখতে পাবো। তো তাইলে আমাদের 1 2 3 তিনটাই সঠিক। আমরা এখান থেকে সঠিক অ্যান্সার নিতে পারবো কত? আমরা এখান থেকে সঠিক অ্যান্সার নিতে পারবো ঘ নাম্বার। আমরা এখান থেকে সঠিক অ্যান্সার নিতে পারবো ঘ নাম্বার। আচ্ছা এবারে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। কি বলছে দেখো, C2H5X প্লাস KOH। তাহলে এই X আর পটাশিয়াম মিলে কি উৎপন্ন করবে? মিলে উৎপন্ন করবে পটাশিয়াম ক্লোরাইড হোক বা ফ্লোরাইড হোক, যেটাই হোক না কেন। এবারে তুমি এইখান থেকে একটা হাইড্রোজেন এই OH মূলককে দাও, যেহেতু পানি হয়েছে, পানি তো আর হাইড্রোজেন বাদে হয় নাই, তাই না? তাহলে হাইড্রোজেন তো অবশ্যই এখান থেকেই গিয়েছে। তাহলে C2H5 চলে গেল, তাহলে এ কি হবে? সহজ হিসাব, কার্বনের কোনো রূপ ক্ষতি হয় না, তাহলে এ হবে C2। আর হাইড্রোজেন 5টা ছিল, যার একটা এদিকে চলে গেছে, তাহলে থাকবে করে 4টা, তাহলে C2H4 C2H4, তাহলে এই যৌগটি হবে C2H4। ওকে। এবারে প্রশ্ন কি দেখো, উদ্দীপকের কোনটি উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট? তিনটা, এখানে তিনটা না, তুমি সবারটাই ওভারঅল চিন্তা করো। সবার কথা যদি ওভারঅল চিন্তা করি তাহলে কে হবে বলো তো? KX, পটাশিয়ামের সাথে যে হ্যালোজেনটা আসবে, কারণ এটা লবণ, এটা আয়নিক যৌগ। আয়নিক যৌগের মধ্যে বিপরীত আয়ন দ্বয়ের মধ্যে একটা শক্তিশালী বন্ধন কাজ করে। তাহলে আমরা বলতে পারি যে এখান থেকে আমাদের এই যে যৌগটা পটাশিয়াম আয়োডাইড বা পটাশিয়াম ক্লোরাইড, এইটা আমাদের উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট যৌগ হতে পারবে। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো। আচ্ছা নেক্সট প্রশ্নে আমাদেরকে কি বলেছে দেখো, নেক্সট প্রশ্নে বলেছে যে উদ্দীপকের এই যৌগটি কে ছিল মনে আছে? এই যৌগটি ছিল কিন্তু C2H4। এখন এই যৌগটি বলতেছে ব্রোমিন দ্রবণের বর্ণ দূর করতে পারে। ইয়েস সত্য, অ্যালকিন যেহেতু ব্রোমিন দ্রবণের বর্ণ দূর করতে পারবে, নাম্বার 1। নাম্বার টু কি বলতেছে দেখো, সংযোজন বিক্রিয়া দেয়, এটাও সত্য, যেহেতু অ্যালকিন তাহলে হাইড্রোজেন সংযোজন করতে পারবে, পানি সংযোজন করতে পারবে, সালফিউরিক অ্যাসিড সংযোজন করতে পারবে, এটাও সত্য। জারিত হয়ে অ্যালকোহলে পরিণত হয়, এটাও সত্য। মানে আমরা অ্যালকিনকে জারণ ঘটিয়ে কি করতে পারি? অ্যালকোহলে পরিণত করতে পারি। এখানে কিন্তু জারিত হয়ে অ্যালকোহলে পরিণত হয়, এটা যদি তোমরা না বুঝো তাহলে আসলে আমরা একটা বিক্রিয়া দেখি, তাহলে আরো ভালো বুঝবো। এই যে খেয়াল করো, CH2 ডাবল বন্ধন CH2, ঠিক আছে, প্লাস পানি প্লাস জায়মান অক্সিজেন, তাহলে এখান থেকে কি অ্যালকোহল পাওয়া যাবে না বলতো? হাইড্রোক্সিল মূলক তৈরি হবে, তাই না? দুইটা মানে H2 আর অক্সিজেন মিলে কি উৎপন্ন হবে? দুইটা OH মূলক তৈরি হবে। দুইটা OH মূলক তৈরি হলে সেখান থেকে আমরা অ্যালকোহল তৈরি করতে পারবো। সো যেহেতু জায়মান অক্সিজেন যদি কোনো বিক্রিয়া আসে সেই বিক্রিয়াকে বলা হয় জারণ বিক্রিয়া। যেই বিক্রিয়াটা জারণ বিক্রিয়া, সেই বিক্রিয়ায় কি হয়? বস্তুটি জারিত হয়, মানে জারণ ঘটা মানে কি হওয়া? জারিত হওয়া। সো তিনটাই সঠিক, আমরা এখান থেকে নিতে পারবো সঠিক অ্যান্সার কত? ঘ নাম্বার। আমরা এখান থেকে সঠিক অ্যান্সার নিতে পারবো কত? ঘ নাম্বার। আচ্ছা যাচ্ছি আমরা এর পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্নে কি বলেছে। আচ্ছা পরবর্তী প্রশ্নে বলতেছে দেখো যে প্রোপানল, তাই না? CH3 CH2 CH2OH, প্রোপানল প্লাস সালফিউরিক অ্যাসিড,
তো সালফিউরিক অ্যাসিড যোগে মানে সালফিউরিক অ্যাসিড যোগ করাতে সবসময় প্রোপেন উৎপন্ন হবে। এখানে হিসাবটা সহজ, এই যে পানি দেখতে পাচ্ছি, পানিটা আসলো কোন জায়গা থেকে, এই কার্বন থেকে OH মূলক চলে গেল আর এই কার্বন থেকে যাবে একটা হাইড্রোজেন, গিয়ে উৎপন্ন করবে পানি। তাহলে বাকি থাকছে কি কি বলতো, এক্স যৌগের জায়গায় আর কি কি থাকতেছে, এক্স যৌগের জায়গায় থাকতেছে CH3 সিঙ্গেল বন্ধন CH, সিঙ্গেল বন্ধন CH, ডাবল বন্ধন CH2, ডাবল বন্ধন CH2, তাহলে CH3 CH, খেয়াল করো CH3 CH ডাবল বন্ধন CH2। আচ্ছা, বলতেছে যে এক্স যৌগটি হলো, তাহলে এক্স যৌগটি কে, ক্লিয়ার, হিসাব করো কার্বন কয়টা, কার্বন 3টা, তাহলে C3 আছে কোনটা, C3, হাইড্রোজেন 3, 1 4 আর 2 6, C3H6, তাহলে আমাদের এক্স যৌগটি কি হবে, ঘ নাম্বার, এক্স যৌগটি কি হবে, ঘ নাম্বার C3H6। জাস্ট এই যে এভাবে জাস্ট আমরা পানি তৈরি করার পর বাকি যা যা উপাদান থাকবে সেগুলো হিসাব করলে, সেগুলো কাউন্ট করলে আমাকে এখান থেকে আমি আমার অ্যান্সারটা পেয়ে যাব। ওকে, 70 নাম্বার কোশ্চেন দেখো, 70 নাম্বার কোশ্চেনে কি বলছে, নিচের কোনটিকে অলিফিন বলা হয়, অলিফিন বলা হয় কাদেরকে বলো তো, অ্যালকিন, নিম্নতর সদস্য বিশিষ্ট যে অ্যালকিনগুলো রয়েছে এদেরকে অলিফিন বলা হয়। কেন এদেরকে অলিফিন বলা হয়, এরা হ্যালোজেন গ্রুপের সাথে বিক্রিয়া করে তেল বা তৈলাক্ত পদার্থ উৎপন্ন করতে পারে বিধায় এদেরকে কি বলা হয়, অলিফিন বলা হয়। আচ্ছা, গেল এটা। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, যে কোন যৌগটি জলীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের বেগুনি বর্ণকে নষ্ট করতে পারে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বেগুনি বর্ণ বা গোলাপি বর্ণকে নষ্ট করতে পারে। সো এটা একটা অ্যালকিন বা অ্যালকাইনই করতে পারবে, অ্যালকিন অথবা অ্যালকাইনই করতে পারবে। তো দেখো এখানে অ্যালকিন কে আছে, ওকে, সো এখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে খ নাম্বার। এখানে সঠিক অ্যান্সারটা কত, সঠিক অ্যান্সারটা খ নাম্বার, C4H8 বিউটিন, C4H8 বিউটিন একটা অ্যালকিন। এই অ্যালকিনটা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি এই বেগুনি বর্ণকে দূর করতে পারবে এবং সে তার অসম্পৃক্ততার পরীক্ষা সে প্রদর্শন করতে পারবে, অসম্পৃক্ততার পরীক্ষা সে প্রদর্শন করতে পারবে। আচ্ছা, গেল এটা। যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চেনে, দেখো ইথিলিনের গাঠনিক সংকেত কোনটি, ইথিলিন বলতে কি, ইথিলিন বলতে মূলত ইথিনকেই বোঝানো হচ্ছে, এটা আর একটা ভার্সন আর কি। ইথিলিন বলতে কাকে বোঝায়, ইথিনকে বোঝায়। সো এটা স্পষ্ট যে CH2 ডাবল বন্ধন CH2, এটা অ্যান্সার কত হবে, ক নাম্বার। 72 এর সঠিক অ্যান্সার কত হবে, ক নাম্বার। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন, দেখো কি বলতেছে, যে অ্যালকিন অতিরিক্ত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে কি, অ্যালকিন অতিরিক্ত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করতে পারে, উৎপন্ন করতে পারে কার্বন ডাই অক্সাইড এবং উৎপন্ন করতে পারে তাপ। হাইড্রোজেন তো উৎপন্ন হয় না, খেয়াল করো আমি একটা এক্সাম্পল দেই, ধরো মিথেন, পর্যাপ্ত অক্সিজেন তাই না, 2 অণু O2, বিক্রিয়া হয় কি হবে বলো তো, কার্বন ডাই অক্সাইড প্লাস 2 অণু পানি, এবং আর উৎপন্ন কি হবে, প্লাস তাপ শক্তি, তাই না। এটা এগুলো কিন্তু আমরা পাবো, যে আমরা জানি মিথেন যখন বিক্রিয়া করবে অতিরিক্ত অক্সিজেন, অতিরিক্ত মানে কি এনাফ অক্সিজেন, এখানে যদি অক্সিজেন সাপ্লাই কম থাকে তখন কোনো কোনো ক্ষেত্রে কিন্তু কার্বন তৈরি হয়, যেগুলোকে আমরা পাতিলের নিচে কালো দাগ হিসেবে দেখতে পাই কার্বন, সেই কার্বন এখান থেকে পাওয়া যায়। সো কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, পানি তৈরি হবে, প্লাস তাপ উৎপন্ন হবে। সো হাইড্রোজেন তৈরি হচ্ছে না, মূলত হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি তৈরি হবে, এখানে এই যে দেখো হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে এখানে কি তৈরি হবে, হাইড্রোজেন এবং অক্সিজেন মিলেই কিন্তু এখানে পানি তৈরি হবে। আচ্ছা, গেল এইটুকু। নেক্সট কোশ্চেন, C3H6 প্লাস H2O জায়মান অক্সিজেন। এখন বলছে বিক্রিয়ায় উৎপন্ন X পদার্থটির সংকেত কোনটি, তো পানি এবং জায়মান অক্সিজেন, খেয়াল করো পানি এবং জায়মান অক্সিজেন মিলে কি উৎপন্ন করবে, এই যে পানি এবং জায়মান অক্সিজেন মিলে দুইটা হাইড্রোক্সিল মূলক উৎপন্ন করতে পারবে, এই একটা হাইড্রোক্সিল মূলক, এই একটা হাইড্রোক্সিল মূলক। তো আমরা এখান থেকে যে অপশনগুলো পাচ্ছি, ফার্স্টে আসো, তুমি ফার্স্টে এভাবে চিন্তা করি, C3H6 কে যদি আমরা সাজাই কিরকম হয় দেখো তো, C3H6 কে CH3 CH ডাবল বন্ধন CH2 এরকম হয় না ফার্স্টে, ইয়েস এরকম হয়, প্রোপিনের সংকেত হয়। তাহলে তুমি একটা কাজ করো, এখান থেকে আমরা এখন ডাবল বন্ধনটা মুছে দিব, তো ডাবল বন্ধনটা যদি আমরা মুছে দেই তাহলে কি উৎপন্ন হবে, এরকম যে CHOH, এইটা হবে CH2OH, একটা হবে CHOH আর একটা হবে CH2OH। তাহলে এখন দেখি এখানে কার সাথে ম্যাচ হচ্ছে, তাহলে CH3 ঠিক আছে, কোনো ঝামেলা নাই, CHOH CH2OH, তাহলে আমাদের খ নাম্বারটা সঠিক অ্যান্সার। হয়তো বা এটার ঘ নাম্বার অপশনটা অপোজিট পৃষ্ঠে চলে গেছে, তাহলে আমরা এখান থেকে সঠিক অ্যান্সার হিসেবে নিতে পারলাম কাকে, খ নাম্বারটাকে, সঠিক অ্যান্সার হিসেবে নিতে পারলাম কাকে, খ নাম্বারটাকে, 2 নাম্বারটাকে। আচ্ছা, তো যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে, দেখো ইয়েস দেখো ঘ নাম্বারটা এই পৃষ্ঠায় চলে আসছে। নেক্সট, উদ্দীপকের বিক্রিয়ায়, সো বিক্রিয়া তো মনে আছে যে আমরা অ্যালকিনের সাথে পানি এবং জায়মান অক্সিজেনকে যুক্ত করেছিলাম। তাহলে এখন এটাই বলতেছে যে উদ্দীপকের বিক্রিয়ায় X যৌগটি পানিতে অদ্রবণীয়,
এক্স যৌগটি পানিতে অদ্রবণীয়, এটা মিথ্যা, এক্স যৌগটি পানিতে দ্রবণীয়। আচ্ছা এখন আবার তো তাহলে আমাদের ওই পৃষ্ঠে যেতেছে, এক্স যৌগটা কে ছিল দেখো তো, এক্স যৌগটি কে ছিল, অ্যালকোহল ছিল, এক্স যৌগটি ছিল অ্যালকোহল, ইয়েস। এই যে এরা তো সবাই অ্যালকোহল তাই না, অ্যালকোহল নিয়ে প্রশ্ন ছিল, এক্স যৌগটি ছিল অ্যালকোহল, কারণ অ্যালকোহল নাকি অ্যালডিহাইডের সাথে আমি বলতে পারবো না যে এক্স যৌগটা কে। দেখো এই যে পেয়েছি আমরা। তাহলে উদ্দীপকের এক্স যৌগটি পানিতে অদ্রবণীয়, অ্যালকোহল পানিতে দ্রবীভূত হয়। এই যৌগটি পলিমার গঠনে সক্ষম, প্রোপিন থেকে পলিপ্রোপিন। আর এই যৌগটি ব্রোমিন দ্রবণে লাল বর্ণ অপসারণ করতে পারে, এটাও সত্য। সো 2 এবং 3 সঠিক, গ নাম্বার। 2 এবং 3 সঠিক, গ নাম্বার। আর ফার্স্ট অপশনটা ভুল হয়েছে কেন, অ্যালকোহল পানির সাথে মিশতে পারে, অ্যালকোহলের মধ্যে OH বন্ধন রয়েছে, OH প্রান্ত রয়েছে, অক্সিজেন মৌলের তড়িৎচুম্বকতার মান বেশি হওয়াতে সে হাইড্রোজেন এবং কার্বন থেকে ইলেকট্রন মেঘকে নিজের দিকে আঁক পারে, ফলে একটা পোলারিটির সৃষ্টি হয় সেইখানে, এবং এর দ্বারা কিন্তু অ্যালকোহল সমূহ পানিতে দ্রবীভূত হয়। সো এক্স যৌগের মধ্যে যেহেতু OH মূলক আছে, তাহলে সেটা একটা অ্যালকোহল, এবং অ্যালকোহল পানিতে দ্রবীভূত হয়, সো এই জন্য আমরা এটা নিতে পারলাম না। ওকে, তো তাহলে আমি আশা করছি তোমরা এই পর্বের যে এমসিকিউ গুলো ছিল সেই এমসিকিউ গুলো তোমরা খুব সুন্দর মতো বুঝতে পেরেছো। তো আজ এই পর্যন্তই, নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে।